শুভলঙ্কা, সবাইকে নমস্কার। প্রয়াত শ্রদ্ধেয় জননেতা কমরেড নিরাজয় ত্রিপুরা স্মরণ সভার আজকের মাননীয় সভাপতি, মঞ্চে আসীন আছেন আমাদের পার্টির নেতৃবৃন্দ এবং এই সভায় উপস্থিত নিরাজয় ত্রিপুরার পরিবারের সদস্য, তার কন্যা মঞ্চে আসীন আছেন, আত্মীয় স্বজন, বন্ধু, সহযোদ্ধা এবং এই ছামনো এলাকা তথা লংথরাইবেলী মহকুমার বিভিন্ন জায়গা থেকে আগত আমাদের সংগ্রামী মায়েরা, বোনেরা, আমাদের পার্টির বিভিন্ন স্তরের নেতা কর্মী, বন্ধুগণ, আমি প্রথমেই আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকেও কমরেড নিরাজয় ত্রিপুরার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। নিরাজয় ত্রিপুরা মানে এখানে সুপ্রস্তাবে তার জীবনের কিছু কৃতিত্ব বা ঘটনা অবশ্যই এগুলো যে কোনো মানুষ সম্পর্কে যখন তার স্মৃতিচারণ করা হয় এটা আসবে। তিনি গ্রাম প্রধান ছিলেন, তিনি বিধায়ক ছিলেন, তিনি ছামনো ব্লকের চেয়ারম্যান ছিলেন, তিনি এই গোটা লংথরাইবেলী মহকুমার মানুষের তাদের প্রাণের অন্তরের একজন মানুষ ছিলেন। আপদে বিপদে সমস্ত যে কোনো পরিস্থিতিতে তিনি জীবনের শেষ দিন অবধি সে মানুষের পাশেই ছিলেন এবং তার সাক্ষী বা তার প্রতিদান আজকে আপনাদের এখানে উপস্থিত। তো নিরাজয় ত্রিপুরা আমাদের পার্টির যারা নেতা বা কর্মীদের মধ্যে একজন অনন্য, অদ্বিতীয়। তার সম্পর্কে যদি বলা হয়, তিনি ইতিহাসের একজন বটবৃক্ষের মতো নানা দিক থেকে। এই কারণে তার জন্ম এখানে, তার প্রতিকৃতিতে লেখা হয়েছে 1928 সাল। হয়তোবা এই জন্ম তারিখ বা বছর এটা সঠিক নাও হতে পারে। তার সাথে আমার এ সম্পর্কে, তার বাল্য জীবন সম্পর্কে অনেকবার কথা হয়েছে যে আপনার এই যে এত বয়স, যে অ্যাকচুয়ালি কোন বছরে আপনি জন্মগ্রহণ করেছেন। আপনি বলতেন স্বাভাবিক, সে সময়তে স্কুল ছিল না, এখানে কোনো তহসিল ছিল না। স্কুল থাকলে স্কুলে ভর্তি হওয়ার কারণে একটা নাম, তার সাথে জন্মের তারিখ দিতে হতো। জন্ম তারিখ যদি সঠিকও না হয়, বয়সটা দিতে হতো। আর যদি তহসিল কাছারিতে থাকলে জমি জমা ইত্যাদি কারণে তার রেকর্ড করতে গিয়ে তারও একটা সন্তারিখ থাকতো। তাহলে কিভাবে ওই সময়টা তিনি নির্ধারণ করেছেন? বলছেন সেই সময়তে কোন বছরে এই অঞ্চলে মহামারী, যে অনেক রোগে মানুষ মারা যায়, তুফান হয়,
টং, মানুষের বাড়ি ঘর সব লন্ডভন্ড হয়ে যায়। কখনো বন্য পশুর আক্রমণ হয়, বাঘ, ভাল্লুক, হাতি। এইভাবে মানুষ ঘটনাগুলি মনে রাখে। সেভাবেই এরকম ঘটনা কোন বছর হয়েছিল অনুমান করি এরকম একটা তারিখ ঠিক করা হয়েছে। তবে দিন তারিখটা না হলেও বছরটা মোটামুটি ঠিক। তাহলে 1928 সাল যদি হয়, তার মানেটা কি 1949 ইংরাজিতে ত্রিপুরাজ্য আনুষ্ঠানিকভাবে ভারতের একটা রাজ্য হিসাবে স্বীকৃতি লাভ করে। মানে ওই সময়টা তার বয়স 21 বছর। আর সেই 21টা বছর তার জীবনটা ত্রিপুরাজ্যের স্বাধীন রাজাদের অধীনে। তাহলে তার এই জীবনটা 21 বছর, মানে তরতাজা যুবক, শিখলা। এই 21টা বছর তিনি ত্রিপুরাজ্যের 1400 বছরের রাজাদের একটা রাজত্বের তার সাক্ষী তিনি। সে রাজত্ব কি ছিল? স্কুল, হাসপাতাল, রাস্তা, বিদ্যুৎ, বিশুদ্ধ পানীয় জল, এটা তো চিন্তার বাইরে যে এই অঞ্চলে, এখানে যে এই রাজ্যের প্রজারা যারা অতি কষ্টে বাঘ, ভাল্লুক, হাতি এবং তার সাথে অজানা নানা ধরনের রোগ নানা সময়তে আসে, এর সাথে যুদ্ধ করে, লড়াই করে দুমুঠো নিজেদের খাওয়ার জন্য, আর তা থেকে বাঁচিয়ে রাজাদের খাজনা দেওয়ার জন্য এরা যুগ যুগ করে ধরে তৎকালীন এই ত্রিপুরাজ্যের প্রজারা এইভাবেই একটা দিনাতিপাত করেছেন। কিন্তু কোন কালেই এই প্রজাদের মঙ্গলে, তাদের বিকাশে সেই শাসন ব্যবস্থায় কোন ধরনের চিন্তা ভাবনা ছিল না। এটা থাকলে সেই সময়, আজ থেকে 125-30 বছর আগে, যে যখন এই রাজ্যের প্রজারা যাদের শিক্ষার, বাসস্থানের, খাওয়া পড়ার বিন্দুমাত্র ব্যবস্থা নেই, সে রাজত্বে উজ্জন্ত প্রাসাদ গড়ে উঠত না। সে রাজা যদি জনদরদী হতেন, তাদের অগ্রাধিকার হতো যে না, আগে ছামনুতে, নাতিনমনুতে, মানিকপুরে, চাকবেহাতে সেখানকার প্রজা এরা যাতে একটু মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে পারে, একটা ব্যবস্থা গ্রহণ করা দরকার। তো সেই অবস্থায় কমরেড নিরাজয় ত্রিপুরা তিনি তার হিম্মত হারাননি, স্বপ্ন দেখা ছাড়েননি। তিনি এটা কপালের লিখন এই হিসাবে আরো 10 জন হয়তো মেনে নেন, এখনো কেউ কেউ মেনে নেন, কিন্তু তিনি মেনে নেন। তিনি কোন স্কুলে পড়েননি, স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন। হয়তোবা তার কাছে মেট্রিক পাসের সার্টিফিকেট নেই, বিএ পাসের সার্টিফিকেট নেই, স্কুল বা কলেজের সার্টিফিকেট নেই, কিন্তু জীবনকে চিনার জন্য এবং সে জীবনকে কিভাবে পরিবর্তন করতে হয়, সেই পরিবর্তন আনতে গেলে পরে ন্যূনতম যে সমস্ত গুণাবলী থাকা দরকার তিনি তা রপ্ত করেছেন। কিছু লেখা, যোগ বিয়োগ করা,
পত্রিকা পড়া, বই পড়া, এর থেকে তো স্বশিক্ষায় চেয়ে বেশি করা যায় না। এবং এটাকে পুঁজি করেই তার জীবনে লক্ষ্য স্থাপন করেছেন এবং সেইভাবে এ রাজ্যে যখন জনশিক্ষা আন্দোলন, তারপরও হাত ধরে গণমুক্তি পরিষদ, এরপরে একটু আগে শ্রদ্ধেয় কমরেড মানিক সরকার বলেছেন তার জীবনের যখন পরিণত সময়, সেই 70 দশকে 77 ইংরেজিতে 78 ইংরেজিতে যখন একটা রাজনৈতিক পট পরিবর্তনের একটা ঢেউ আসে, একজন দক্ষ নেতৃত্ব হিসাবে, একজন অভিজ্ঞ একজন কর্মী হিসাবে কি ভূমিকা পালন করা দরকার, তিনি এইভাবেই এই ছামনো এলাকায়, লংথরেবিল এলাকায় গণমুক্তি পরিষদ এবং ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী তার লড়াই সংগ্রাম, তার সংগঠন গড়ে তোলার জন্য ভূমিকা নিয়েছে। অসাধারণ, অনন্য, এরকম দৃঢ়চেতা, সাহসী এবং শুধু মানুষের জন্য কাজ করা, এই ধরনের যে ইচ্ছা, এটা খুব কম মানুষের মধ্যে এটা দেখা যায় এবং এটা সম্ভব হয়েছে কমিউনিস্ট পার্টির একজন কর্মী হিসাবে। কমিউনিস্ট পার্টি যে নীতি শেখায়, কমিউনিস্ট পার্টি যে আদর্শে পরিচালিত হয়, মানুষের জন্য কাজ করা, মানুষের সুখ দুঃখ দূর করে এটা নতুন সমাজ তৈরি করার, সে আদর্শ না থাকলে এইভাবে একটা নিরাজয় তৈরি হতে পারে না। সে নেতৃত্বের হাত ধরেই এই ত্রিপুরার বামপন্থী ফ্রন্ট সরকার এসেছে। একটা সময় সে সুদীর্ঘ রাজন্য শাসনে তাদের কোনো চিন্তা চেতনা ছিল না, পরিকল্পনা ছিল না। ত্রিপুরাজ্যের পাহাড়ে স্কুল খোলার, রাস্তা নিয়ে যাওয়ার, হাসপাতাল করার, অফিস কাছারি করার, রাজতন্ত্র শেষ হয়ে যাওয়ার পর এরপরে আরো 30টা বছর এখানে আরেক ধরনের সরকার আসলো, নামে গণতান্ত্রিক সরকার, সাংবিধানিক সরকার। তাদের চিন্তা চেতনাও সেই রাজতন্ত্রের চিন্তা চেতনার থেকে খুব বেশি ফারাক নেই। এবং সেই সময় তো নামকে আসতে হয়তো বা 2-4টা স্কুল খুলেছে, অফিস হয়েছে। ত্রিপুরাজ্যের ট্রাইবেলদের পুনর্বাসনের নামে, ট্রাইবেল রিহ্যাবিলিটেশন প্ল্যান নামে কিছু স্কিম হয়েছে। আমি তখন খুব ছোট, 1972-73 ইংরেজিতে, আমি যে এলাকায় আমার জন্ম, আমার বাড়ি সাবরুমের সাতচান ব্লক এলাকা, আমার বাড়ির পাশে এরকম একটা কলোনি দেখেছি। সর্বসাকুল্যে একটা ট্রাইবেল ওয়েলফেয়ার স্কিম, পুনর্বাসন স্কিম, 1910 টাকা। এই 1910 টাকায় ঘর তৈরি করতে হবে, কলা গাছ লাগাতে হবে, কিছু এই অন্য ফলের গাছ লাগাতে হবে। ঠিক আছে, 1972-73 সেই 1910 টাকা, টাকার মূল্যের দিক থেকে এখনকার তুলনায় হয়তো বা কয়েক হাজার টাকা বা লাখ টাকা হবে। কিন্তু সেই পরিকল্পনাতে
স্কুল নেই, বালোয়ারি নেই, এবং যে অঞ্চলে এই পুনর্বাসন, সেখানকার জমির সাথে সাযুজ্য, অর্থাৎ সেখানে যে ফসলটা করলে পরে তারা কিছু ভালো ফসল পেতে পারে, তার নিজের খাওয়ার জন্যও এবং বিক্রি করে দিয়ে সংসারের জন্য, এরকম কোনো পরিকল্পনা নেই। সুপারভাইজারদের দিয়ে কিছু পরিকল্পনা, সে 1910 টাকারও তার অর্ধেক টাকা তখন খরচ হতো কিনা সন্দেহ। তো এইভাবেই সারা ত্রিপুরাছে এই ছাউমনুতেও হয়তোবা আমাদের ভারতবর্ষে প্রথম যে সরকার আসলো জওহরলাল নেহরুর নেতৃত্বে, তখন সারা দেশে এরকম কিছু ব্লক হয়েছিল, মডেল ব্লক। এই মডেল ব্লকদের মধ্যে অন্যতম পুরানো ব্লকদের মধ্যে হলো এই ছাউমনু ব্লক অন্যতম। ছাউমনু ব্লক, রাইমাবলি ব্লক ইত্যাদি। এইভাবে বছরের পর বছর পুনর্বাসন স্কিম হয়েছে, এই টাকা নয়ছয় হয়েছে, এবং কখনো কখনো এদের ওই বাজার মুরগির ছানা বিক্রি করার মতো একই লোক হয়তো বা ধরে ধরে একবার মানিকপুরের লোক চাকবেহার লোক ছাউমনুতে, ছাউমনুর লোক নাতিনমনুতে, যদিও নাতিনমনু বা ইত্যাদি অনেক ভিতরে, সেখানে তো কোনো সরকারি আধিকারিক যায় না, সরকারি খাতাতে টাকা উঠেছে, কিন্তু এই ত্রিপুরা রাজ্যের মানুষের প্রকৃত কোনো বিকাশ হয়নি। কাগজে পত্রে অনেক কিছু লেখা হয়েছে। মানুষ যখন এর বিরুদ্ধে নামলো নীলরাজয় ত্রিপুরাদের নেতৃত্বে, এগুলোর অবসান হওয়া দরকার, তখন এই নীলরাজয় ত্রিপুরা বা গণমুক্তি পরিষদ, লাল জান্ডা, তাদেরকে আটকানোর জন্য এই ত্রিপুরাজ্য আমাদের ভারতবর্ষে এইভাবে যারা আদিবাসী জঙ্গলে যুগ যুগ করে যারা জীবন যুগে করে আসছে, তাদের দমন করার জন্য সে ব্রিটিশ আমলে রিজার্ভ ফরেস্ট, ভারতীয় বন আইন, এখানে এই 64-65 ইংরেজিতে পুরা ত্রিপুরাজ্যের 60% এলাকা এবং ছাউমনু এলাকার প্রায় সবটা এলাকা, যেখানে 70, 80, 112 বেশি বছর ধরে মানুষ বসবাস করে আসছেন, এগুলা সব রিজার্ভ ফরেস্ট। আর রিজার্ভ ফরেস্টে জুম করা নিষেধ। রিজার্ভ ফরেস্ট হুকমা খাইয়া, ছনমা রাইয়া, ওয়ামা তানিয়া, মুংসামা খাইয়া তামনি বাগই। কারণ ওরা যে গণমুক্তি পরিষদ বা কমিউনিস্ট পার্টি, নীলরাজয় ত্রিপুরা সংঘ, যে কৃষক বনাতি সাউই, যে প্রতিবাদ খাইমানি আবো বন্ধ খাইদি, আবো ন ভাই খাই থাক নানি, ভাই খাই সুবাই নানি, রিজার্ভ ফরেস্ট আমটি ঘটনা কিন্তু বরফ আমটি খাই বরফ নকশিং বিশিং বরং দমন খাই বরং বোথাই নারমান লিয়া। এই ত্রিপুরা বামফ্রন্ট সরকার থেকে 1978 গণমুক্তি পরিষদ নেতারও বরং এমএলএ অংখা, মন্ত্রী অংখা, ট্রাইবেল ওয়েলফেয়ার মন্ত্রী, শিক্ষা মন্ত্রী, উপমুখ্যমন্ত্রী পণ্ডিত দশরথ দেব, বিদ্যা দেববর্মা, দীনেশ দেববর্মা সং, পূর্ণমোহন ত্রিপুরা সং, আবনি হলো সাবকাশখা
কমরেড নিরাজয় ত্রিপুরা আনি মুখুগ্নি কম, কমরেড নিরাজয় ত্রিপুরার মুখের কথা। সেই রাজার আমলে আমার বয়স কম ছিল, 19-20 বছর। তখনও যেমন আমাদের সুখ দুঃখ দেখার জন্য কেউ ছিল না, কিন্তু আমি কখনো অসুবিধা বোধ করিনি। অর্থাৎ এখান থেকে বেরিয়ে আসা যাবে, আবহিত লখরে খাইমান নাই মানে বুখাও আপরু আমতুই খাই আমচম ইমাংনুগ। কংগ্রেস আমলেও যখন গোটা পাহাড়ে অভাব অনটন, সন্তান বিক্রি, এখানে জুম করতে না পেরে মানুষ বাংলাদেশের মায়ামি রিজার্ভে যেতে হয়, মিজোরামে যায়। এই যে ত্রিপুরার যে রিয়াংরা গেছে, তো তখনই সে কংগ্রেস আমলে মিজোরাম, আসাম, এখনো কেউ কেউ সেখানে আছে, কেউ কেউ সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। বলছেন তখন অসুবিধা আমি বোধ করিনি। আফ্রব আনি বুখা বা আসুক আং আবহিত নকরে ফেমান নাইয়া খা খাইয়া। কিন্তু বামফ্রন্ট সরকার আসার পর যে সরকার সত্যিকারের জনগণের জন্য পরিকল্পনা, এটা পাহাড় বা সমতলে, এই বাড়ি এই পাড়া যত দুর্গম হোক, থালছড়া, গোবিন্দ বাড়ি, স্কুল করতে হবে, অঙ্গনওয়াড়ি সেন্টার করতে হবে, রাস্তা নিতে হবে, সেখানকার পঞ্চায়েতের প্রধান মেম্বারের কথা বিডিওকে শুনতে হবে। সেখানকার মানুষ শুধু বারবার অনেক কষ্ট করে ব্লকে আসবেন তা নয়, এসডিএম, বিডিও তাদেরকেও যেতে হবে। যেহেতু বামফ্রন্ট সরকার, জনগণের সরকার, যে আমলারা, অফিসাররা ঘর থেকে বেরোতেন না, নিজেদেরকে ভগবান মনে করতেন, তারা এখানে জনদরদী সরকার থাকার সুবাদে তাদের যেতে হয়েছে। কিন্তু বাধা আসলো কাদের তরফ থেকে? প্রথম এটিপিএলও, তারপর টিএনভি, মাঝখানে একবার ত্রিপুরা রাজ্য রক্ষী বাহিনী টিআরআরবি এই ছামনুতে, তারপরে এনএলএফটি, তারপরে টাইগার ফোর্স। তাদের স্লোগান কি? স্বাধীন ত্রিপুরা, ট্রাইবেল ল্যান্ড, ত্রিপুরা সরঙ্গের বাগুই হানো তুম বিয়োগ মারি নাই। আর তাদের কারণে স্কুল বন্ধ, কন্ট্রাক্টর রাস্তার কাজ যারা তার সাথে যুক্ত, এদের লেবার অপহরণ, খুন, মোটা টাকা দিতে হয়, অঙ্গনওয়াড়ি কর্মী যায় না, বাজারে গিয়ে ওই মানিকপুর বা থালছড়া বাজারে অনেক কষ্টে রাস্তা খোলার পর সাপ্তাহিক বাজারে বাইরের দোকানদাররা যায়, এদের অপহরণ, টাকা দিতে হয়। কে ক্ষতিগ্রস্ত? আমাদের পাহাড়িরা, এই এলাকার মানুষরা। 1400 বছর রাজারা খোঁজখবর নেয়নি, 30 বছর তৎকালীন সরকার খোঁজখবর নেয়নি। আর যখনই একটা সরকার তৈরি হলো, জনগণের সরকার, তারা সেখানে মানুষের কথা ভাবতে শুরু করলো, কাজ করতে শুরু করলো। বাধা আসলো আমাদের ঘর থেকে। শুধু বাধা না, কমরেড নিরাজয় ত্রিপুরাকে খুন করার, হত্যা করার জন্য চক্রান্ত। তিনি বাড়িঘর ছেড়ে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন ছেড়ে
এখানে ছামনো বাজারে কোন প্রকারে থানার পাশে ছোট্ট ঘর ভাড়া করে থাকতে হলো, কখনো এই বাড়িতে কখনো সেই বাড়িতে। থানাওয়ালারা নিশ্চয়ই সাহায্য করেছে, তাদের কোনো ভূমিকা ছিল না, কথা বলবো না, কিন্তু উগ্রবাদীরা এদের হাজার চেষ্টা করার পরেও কমরেড নিরাজয় ত্রিপুরাকে ধরতে পারেনি। পূর্ণমোহন ত্রিপুরা তোকে একবার অপহরণ করে নিয়ে গেছে, এখানে কমরেড স্বপন বৈষ্ণবকে, আমাদের কমরেড বড়ুয়া তাকে খুন করেছে, আরো বহুজনকে। নিরাজয় ত্রিপুরাকে পারেনি শুধু পুলিশের কারণে না, পুলিশের ভূমিকা অবশ্যই ছিল, সিআরপিএফ পুলিশের, টিএসআর, কিন্তু জনগণের ভালোবাসা, জনগণের যে তাকে রক্ষা করা আকুতি, নিরাজয় ত্রিপুরার জীবনে ইচ্ছা আনতে পারে। এবং নিরাজয় ত্রিপুরাও তার সারাটা জীবন, তার প্রতিটি রক্তবিন্দু এই জনগণকে দিয়ে গেছেন। আমরা লক্ষ্য করছি গত 8 বছরে এই সেদিন এমএলএ হয়েছে, সেদিন এডিসি মেম্বার হয়েছে। শুধু এমএলএ কেন, এডিসি মেম্বার কেন, এডিসি মেম্বারও না, এমএলএও না, সাধারণ মন্ডলের নেতা, সাধারণ মনোনীত কমিটি কোন চেয়ারম্যান রাতারাতি দালান বাড়ি, গাড়ি, লাখ লাখ টাকার মালিক, চোখের সামনে, এই ছামনুকেও চোখের সামনে। নিরাজয় ত্রিপুরা চেয়ারম্যান ছিলেন, প্রধান ছিলেন, দুইবারের এমএলএ হিসাবে অল্প টাকা তো বেশি, খুব বেশি পায় না, কিছু তো পায়, কারণ আমাদের তো এমএলএ থাকার সময়তেও যে বেতন পায় তার অর্ধেকের বেশি দিতে হয় পার্টিকে, আর প্রাক্তন এমএলএ হয়ে যাওয়ার পরও যে ভাতা পায় তারও একটা ভালো অংশ দিতে হয় পার্টিকে। নিরাজয় ত্রিপুরা কখনো ভাবেননি যে না, আমি এমএলএ হিসেবে টাকা পেয়েছি কিছু, এই টাকা দিয়ে একটা ভালো ঘর তৈরি করি, আমার তো বয়স হয়ে গেছে, ভাবেননি। তিনি যখন কদিন আগে, আজ থেকে বছর 2 আগে, এরকমই কোন একটা গ্রামে যাওয়ার জন্য অ্যাক্সিডেন্ট হলো, পা ভাঙলো, এখানে কমরেড আমাদের সভাপতি হয়েছেন, তারা নিয়ে গেলেন ধলাই, পা ভেঙে গেছে, এত বয়স্ক মানুষ। কমরেড আসলম বলছে, আমি বললাম, আমাকে ফোন করলো এই অবস্থা, আগরতলা নিয়ে আসেন। না, আগরতলা নিয়ে যেতে এত পয়সা পাবো কই? আরে এক্ষুনি নিয়ে আসেন। নিরাজয় ত্রিপুরার পা ভেঙেছে, আহত হয়েছে, পার্টি এখানে সাহায্য করেনি, কথা বলছি না, যথাসাধ্য চেষ্টা করেছেন, কিন্তু পার্টিরও তো এরকম অর্ডের টাকা নাই। বলছে ধলাইয়েই কোলাই হসপিটালেই অপারেশন করবে, এখানে তো অপারেশন থিয়েটার তো উন্নত না। বললাম কালকের মধ্যে আগরতলাতে টিবি হোটেল পাঠাতে হবে, সেখানে পার্টি তত্ত্বাবধানে ওনার পায়ে একটা স্টিলের স্টিকও ঢুকানো হয়েছে, এটাই বোধহয় শেষ পর্যন্ত গেছে, এটা খোলা হয়নি। এইভাবে আবার তিনি দাঁড়িয়ে গেছেন। এই টাকা কোথায়? তিনি তো অন্য কোনো নেশা পেশা কিছুই তো করেন না। এটা আমরা দেখতাম মাসে প্রায় কখনো একবার, কখনো 2বার 3বার তিনি আগরতলায় যান, শুধু আমাদের গণমুক্তি পরিষদ বা পার্টির মিটিং এ না। এই ছামনুতে সবাই তার নাতি দাদু ডাকে, অসুস্থ, চলো
এই যা পান পয়সা করি এটা দিয়েই আগরতলা নিয়ে গিয়ে রোগীকে চিকিৎসা করানো। প্রাক্তন এমএলএ হিসাবে গেলে পরে ডাক্তাররাও একটু ইয়ে করে তার ওষুধপত্র কিনে দেওয়া। এরকম একটু উদার মানুষ সারাটা জীবন শুধু মানুষের জন্যই কাজ করতে হবে, নিজের জন্য কখনো ভাবেননি। নিজের জন্য ভাবলে অনেক কিছু করতে পারতেন, নিজের জন্য না হলেও মেয়ের জন্য, নাতি নাতনির জন্য। এই জন্যই বলছি নিরাদয় ত্রিপুরা হলো একটা ইতিহাস। নিরাদয় ত্রিপুরা শুধু নেতা না, জননেতা। সারাটা জীবন শুধু মানুষের কথা ভেবে গেছে এবং তার এই যে অবদান, তিনি ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী বা গণমুক্তি পরিষদের কর্মী হিসাবে যে উদাহরণ, যে আদর্শ স্থাপন করে গেছেন, এটা আমাদের প্রত্যেকের জন্যই একটা শিক্ষা, অনুসরণ করা। একটা সময়তে এই লংথরাই পাহাড়, শাখান পাহাড়, এখানে যারা কাঁপিয়েছিল বন্দুক দিয়ে, ত্রিপুরাজ্য থেকে একটা অংশ মানুষকে তাড়াতে হবে, ত্রিপুরাজ্যে ট্রাইবেলদের সরকার আনতে হবে, স্বাধীন ত্রিপুরা করতে হবে, এরা একই জায়গাতে একই পার্টিতে আছে তা তো না। এখন যারা ত্রিপুরাজ্যের মধ্যে সরকার চালাচ্ছে সব দলের মধ্যে তারা আছে, বিজেপিতেও আছে, ত্রিপুরা মথা দলেও আছে, আইপিএফটি দলেও আছে, এখন নতুন করে আরো কিছু কিছু দল তৈরি হচ্ছে সেখানেও আছে। তারাই এখানে স্কুল করতে, রাস্তা করতে, হাসপাতাল করতে, এখানে এলাকার উন্নয়নের জন্য কর্মসূচিতে যারা বাধা তৈরি করেছিল, এই সব লোকগুলো এখন তারা সব কোথায়? আগরতলায় গাড়ি চড়ছে, ঘোড়া চড়ছে। এই অল্প কদিনের মধ্যে লাখ লাখ টাকা দিয়ে আগরতলায়, নন্দননগরে, কৃষ্ণনগরে, বনমালীপুরে বাড়িঘর বানাচ্ছে। শুধু কেউ কেউ এখানে না, অরসিমিয়া, কেব কেব গুয়াহাটি, শিলং, ওর পর্যন্ত থাকে ফ্ল্যাট পাইও, জায়গা পাইও। কেউ যদি রাং পয়সা আজিও উন্নতি খাই খাইমান খাই কোনো চিহ্ন আপত্তি করি খাইদি আগরতলা বা গুয়াহাটি, শিলং সিমিয়া, দিল্লি খাইদি, বেঙ্গালুরু খাইদি, বিদেশে থাঙে খাইদি, যদি কুবই লামাতেই যদি নোংরাম নাজিমান খাই তাবো বরফ খরমনে খরকথাম বরফ। কখনো স্বাধীন ত্রিপুরা, কখনো স্বাধীন পূর্বাঞ্চল, আবনি হলো ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড হিনুই কবর খেকা চলো। কিন্তু তিনি ছাউমননি বরফ মাই মুসাইয়া, ছাউমননি বরফ গান্দ্রি খোল্লানি বাগই বাংলাদেশ মাথাঙ্গ ছাউমননি চেরাই রক বামফ্রন্ট সরকার স্কুল কলেজ লাংমানি বাগই এমএ পাস, বিএ পাস খাইনে চারাই। আগরতলা শহর শপিং মল কালো মাত্র 5-6 হাজার রাখবে কোন রকম মাই ফাতিনি চাদরা। বেঙ্গালোর, হায়দ্রাবাদও থাঙ্গই দারওয়ান রেস্টুরেন্ট নিয়ে মাইরাঙ্গতা হুনাই নংনি বরফ সংখ্যা কেন্দ্র তামো চাকরি খায় সারা গিয়া, লাসি সারা গিয়া রোগ খাই চিকিৎসা খাই মানিয়া ও এনএলএফটি টাইগার্স খাইনাইনি সিলাই তাবো বড় থাঙ্খা
ও স্বাধীন ত্রিপুরা, ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড যারা হিন্নায় বড় সংখ্যা কমরেড নিরাজয় ত্রিপুরা বরক যে তিনি ত্রিপুরা হানো, ত্রিপুরা সারণ্য এবং ত্রিপুরা যে যত লোকরণ্য যে বিয়াল নাম অবখা তিনি উত্তর কমরেড নিরাজয় ত্রিপুরা খুবই যদি নেতা কর্মী রাজনীতি লোকরণ্যে হামকরাই নাই সত্যিকারের আপনি মানুষের কল্যাণ চান, মঙ্গল চান, ত্রিপুরাসা হোক নন ত্রিপুরাসা যারই হোক তার উন্নতি চান, তার উত্তর হলো কমরেড নিরাজয় ত্রিপুরা। সারাটা জীবন নিঃস্বার্থে শুধু জনগণের কাজ করে গেছেন, নিজের ছেলে মেয়ে আত্মীয় পরিজনের জন্য সেরকম ভাবে নিয়মের বাইরে কিছু ভাবেননি। তিনি সম্পূর্ণ মধ্যখাইও। আজকে তাকে আমরা স্মরণ করছি। আমরা কমিউনিস্টরা বিশ্বাস করি না পুনর্জন্ম হবে, আবার নিরাজয় ত্রিপুরা রক্ত মাংসে ফিরে আসবেন, না আমরা বিশ্বাস করি না। হয়তো কেউ বিশ্বাস করে, তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, এটা যার যার ব্যাপার। কিন্তু তারপরেও নিরাজয় ত্রিপুরা আমাদের অন্তরে, মানুষের অন্তরে এই লংথরাই ভ্যালির প্রত্যেকটা ইট পাথর, এখানে ব্লক হয়েছে, হাসপাতাল হয়েছে, দ্বাদশ স্কুল হয়েছে, শুধু সামনে না, ওই থানছড়াতে মানিকপুরে ইলেকট্রিক পোস্ট গেছে, রাস্তা গেছে, এই সমস্ত জায়গায় কমরেড নিরাজয় ত্রিপুরার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, উজ্জ্বল দিবে। নিরাজয় ত্রিপুরার লড়াই ছাড়া, পরিশ্রম ছাড়া এই কাজটা করে হতো না, শত বাধার মধ্যেও। তাই তিনি যখন মধ্য খাই মানে শুধু তিনি ওর যে সমকাহা নিরাজয় ত্রিপুরা যে ইমাম মানে আবারও যারা কাশনায় আবারও সাময়িক আবু খাই উঠাগই তিনি যারা লুটপাট খাই নাই পরবর্তী বিরুদ্ধে যত উপরঙ্গ নিরাজয় ত্রিপুরাতে স্বপ্ন দেখেছেন, আরো উন্নয়ন, মানুষের মধ্যে আরো বিকাশ, সাময়িক এটাকে বিভাজন, ট্রাইবেল নন ট্রাইবেল এবং নানা প্রলোভন দেখিয়ে যারা আজকে ক্ষমতা ভোগ করছে তাদের বিরুদ্ধে জনমত করে তোলার মধ্য দিয়ে নিরাজয় ত্রিপুরাকে সত্যিকারের শ্রদ্ধা, তার স্মৃতির প্রতি আমাদের সম্মান জানানো, এভাবে কমরেড নিরাজয় ত্রিপুরাকে আমরা মনে রাখবো। আমি কথাগুলো বলে আপনাদের আজকে এসেছেন আমাদের তাদের সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে এবং তার কন্যা, নাতি, নাতনি, আত্মীয় স্বজন সবার প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমার অগ্রসর করছি। কমরেড নিরাজয় ত্রিপুরা অমর। কমরেড আজকের এই স্মরণ সভায়